হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি সরস্বতী পুজো করেছিলাম রবিবার। তোমরা কে কবে করেছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। রবিবার সকালবেলা আমি এখানে কোন শাড়ি পরবো কী পরবো সব বের করে রেখেছি। আর একটা নতুন নাইটি না পরলে হয়, তো আমি যখনই নাইটি কিনি তখন একটা করে তুলে রেখে দিই, এই কোনো অনুষ্ঠানে পরবার জন্য, মানে কোনো অনুষ্ঠানের দিন বা কোনো পুজোর দিন পরবার জন্য। আর আয়ুষ্মানকে একদম পাঞ্জাবি পরিয়ে সকালবেলা রেডি করিয়ে দিয়েছি, কাঁচা হলুদ গায়ে দিয়ে ভালো করে স্নান সেরে নিয়ে আয়ুষ্মানবাবু একদম রেডি নতুন পাঞ্জাবি পরে। তা আয়ুষ্মানের পাঞ্জাবিটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। সরস্বতী পুজো আমাদের ছোটোবেলা একটা আলাদাই ক্রেজ ছিল। সকালবেলা উঠবো, স্নান সেরে শাড়ি পরে স্কুলে যাব। ছোটোবেলা আমাদের স্কুলে অর্থাৎ ইউনাইটেড মিশনারিতে তো পুজো হতো না, আমরা বন্ধুর স্কুলে যেতাম। সে তখন একটা আলাদাই মজা ছিল। এখন হয়তো সেই সমস্ত বাচ্চারা ঠিক সেই আনন্দই উপলব্ধি করে বা ফিল করে। এখানে আমি পুজোর সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছি। না, এবছরেও কিন্তু আমি গত ব্লগেই তোমাদের বলেছি যে কেন ঠাকুরমশাই দিয়ে পুজো করতে পারিনি, কিন্তু আমি নিজেই পুজো করেছি এবং নিজে আয়ুষ্মানকে কিন্তু পুষ্পাঞ্জলিও দিয়েছি নিজেই মন্ত্রপাঠ করে। তোমরা সবসময় পুজো খুব পছন্দ করো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই পরিস্থিতি থাকে যে কোনো পুজো বলো অনুষ্ঠান বলো, কারণ পাশেই মাঠ তো, আর রাস্তার উপরেই বাড়ি হওয়ার জন্য একদম আমাদের দিকেই মাইকটাকে ফিট করে, যার ফলে কি প্রচণ্ড আওয়াজ কোলাহলের মধ্যে দিয়ে আমায় সব কিছু করতে হয়। তবে দেখো, মানে পুজোর দিনের এইগুলোই আনন্দ। হ্যাঁ, আমি ভিডিও করি, আমার সমস্যা হয় ঠিকই, কিন্তু আসল আনন্দগুলো কিন্তু এইটাই। একদম চুপচাপ নিঝুম থাকলে কি ভালো লাগে? এলাকা জমজমাট থাকবে তবে তো ভালো লাগে, তাই না? তো সমস্ত কিছু জোগাড়যন্ত্র কিন্তু আমি আগে করে নিয়েছি, মানে ভিডিও শুরু করার আগে। স্নান সেরে শাড়ি পরে ঠাকুরের বাসনপত্র ধুয়ে এনেছি। ঠাকুরের বাসন বিশেষ কিছু আজকে বার করিনি, মানে ঠাকুরের বাসন যা দু একটা বের করা ছিল সেগুলো দিয়েই মেজে ভালো করে পুজো করেছিলাম। এই দেখো, মা সরস্বতীকে তার আগে কিন্তু আমি স্নান করিয়েছি, নতুন কাপড় পরিয়েছি, আসন নতুন কাগজের ওপর আসন করে মাকে বসিয়েছি। আর ওই যে বললাম বড় থালাটা যেটা ছিল সেটার মধ্যেই এই থালাগুলো আর কি বের করাই ছিল, ভালো করে মেজে তার মধ্যেই ফল মিষ্টি সব দিয়ে পুজো দিয়েছি। আর কেমন লাগছে আমার ঠাকুরকে, ঠাকুরের আসন, মা লক্ষ্মীকে দেখো, মাকেও যেন কত উজ্জ্বল লাগছে, তাই না? বড় ইচ্ছে ছিল যে ঠাকুরমশাই দিয়ে পুজো দেবো। তো ঠিক আছে, ঠাকুরেরই হয়তো ইচ্ছে যে এইভাবেই পুজোটা হোক এবছরটা, আর পরের বছর তো ওপরটা যদি তৈরি হয়ে যায় ওখানে ভালো করে বড় করে করাই যাবে। তো চলো, এরপরে দেখো আমার পুজো মানে ঠাকুরের যাবতীয় জিনিস আমি গুছিয়ে নিয়েছি। তার আগে যা যা মানে ফুল শুদ্ধ করা বা এগুলোর যে মন্ত্র থাকে সেগুলোও পাঠ করে নিয়েছি। এখন আয়ুষ্মানকে ফুল দিচ্ছি যাতে ও মানে পুষ্পাঞ্জলি দিতে পারে। আমিও পুষ্পাঞ্জলি দেবো। যা কুন্দেদু তুষারো হারো ধবলা যা শ্বেত পদ্মাসনা যা বীরা বরদণ্ড মণ্ডিত যা শুক্র বজ্রাদিতা যা ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতি বিদৈব সদা বন্দিতা বল্লভা দেবী সর্বশুক্লা সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাঙ্গারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নৈবেদ্যাদি দিবে যাহা শুনো ভক্তজন, ক্ষীর ননি মিষ্টান্নাদি করিবে প্রদান, শ্বেত পদ্ম শ্বেত মাল্য শ্বেত পুষ্প দিবে, নানা বস্ত্র দিয়া তারে যতনে পুজিবে, শঙ্খ আভরণ ননি মিষ্টান্নাদি করিবে প্রদান, শ্বেত পদ্ম শ্বেত মাল্য শ্বেত পুষ্প দিবে, নানা বস্ত্র দিয়া তারে যতনে পুজিবে, শঙ্খ আভরণ আদি সুগন্ধি চন্দন শ্বেত পদ্ম দিয়া তারে করিবে অর্চন, নানাবিধ ফলে ফুলে সাজায় যতনে করিবে দেবীর ধ্যান ভক্তিযুক্ত মনে, শুভ্রবর্ণাহার সময় অতি মনোহরা রতন ভূষণ তার সর্ব অঙ্গে ধরা, কোটিচন্দ্র প্রভা তিনি করেন ধারণ, পরিধানে শ্বেত বস্ত্র শ্বেত পদ্মাসন, ব্রহ্মা বিষ্ণু আদি আশার যদি বাক্য নাহি সকলে অসার যদি বাক্য নাহি স্ফুরে, মনুষ্য হইয়াছে বা না পূজে তাহারে, সপ্তকল্প মূর্খ হয়ে থাকে এই সংসারে, মূর্খ হয়ে যে জনার পঞ্চজন্ম যায়, অতি দুঃখে দিন কাটে নাহিক সংশয়, পূজা অন্তে বাগ দেবীর বন্দনা করিবে, তারপরে ভক্তি ভরে নির্মাল্য লইবে।
বাণী বন্দনা। নারায়ণ নমস্কৃতং নরঞ্চব নরোত্তমং দেবীং সরস্বতীং জয়ব তত জয় মুদিরায় বন্দে কৃষ্ণ করতে অঙ্গবাদিনী। শ্বেত পদ্মাসনে মাতা শ্বেত অক্ষ ধরা, পরিধানে শ্বেত বস্ত্র দেবী শ্বেতম্বরা। গলে শোভে মনোহরা মুকুতার হার, হংস বাহিনী মাতা সর্বদেবী সার। শ্রীরাধার অংশভূতা জ্ঞাত সর্বজনে, অসংখ্য প্রণাম তব যুগল চরণে। না জানি কৃপা করি রেখো মোরে তব শ্রীচরণে। জয় জয় বাণী মায়ের আরতি উজ্জ্বল, ভক্তগণ সবে মিলি দেও করতাল। শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে শুনি। খুব ভালোভাবে পুজো দিলাম আমি, একদম নিজের মনের মতন করে আমি পুজো করেছি মায়ের। কেমন লাগছে বলো, অবশ্যই জানিও কেমন। কিছুক্ষণ থাক, মা খাওয়া দাওয়া করুক। এই সময় সকলকে কিন্তু আমি গিয়ে প্রসাদ আগে দিয়ে এসেছি, নিজেরা প্রসাদ খেয়েছি, তারপরে এখানে দুপুরের খাবার খেতে বসেছি। দুপুর এই সময় অনেকটা হয়ে গেছিলো, প্রায় 1:30 বেজে গেছিলো। আর আজকের লাঞ্চে এটাই খেয়েছিলাম, লুচি তরকারি আর তার সাথে ছিল চাটনি। তো অ্যাকচুয়ালি দুপুরে যে মেনুটা করবার আমার কথা ছিল সেটা আমি দুপুরে করিনি, একদম রাতে করেছি। তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করেছি। দাঁড়াও, টাইম দাও। স্ট্যান্ড তুলেছো? আমরা এখন যাচ্ছি মেলায়, তোমাদের সাথে সেই লাঞ্চ করবার পর এখন আবার দেখা হচ্ছে। কোথায় আর যাবো, সরস্বতী পুজোয় সকাল থেকে কোথাও বেরোয়নি, অফিসে ছিল আশিস। আমি দুপুরবেলা অ্যাজ ইউজুয়াল যেমন ঘুমিয়েছি। বাড়িতে কাজ হচ্ছে সব, মানে যতদিন না কাজ কমপ্লিট হবে কোনোটাই সাকসেসফুলি করতে পারবো না। তো ওই জন্য বললাম যে চলো আমাদের এখানে নেতাজি সুভাষ মেলা বসেছে, ওখান দিয়ে ঘুরিয়ে আনি। আজকে প্রচুর ভিড় হবে, আমার একদম ইচ্ছা ছিল না, এই আয়ুষ্মানের জন্যই যেতে হচ্ছে। দেখুন আমি টুপিটা আনতে ভুলে গেছি, এই জন্য হেলমেটটা অফিস থেকে নিয়ে পরিয়ে দিলাম। ঠান্ডা ঠান্ডা বাইকে লাগছে ভালো। মেলায় এলাম, আর এই দেখো এখান থেকে দেখতে পাচ্ছ জায়ান্ট হুইল। আমি আজ পর্যন্ত চড়িনি। একবার ছোটবেলায় আমার দিদি আর আমার পিসির আর একটা মেয়ে আছে, ও আমার দিদি হয়, পিঙ্কুদি, ওরা উঠেছিল জায়ান্ট হুইলে মেলায় গিয়ে। ও বাবা, আমার দিদির কন্ডিশন দেখে আমি আর তারপর থেকে শুধু শ্বাসকষ্ট উঠে গেছিলো, আর ওটা চললে একবার থামানো যায় না, অনেক কষ্টে থামিয়ে তারপর ওকে সুস্থ করা হয়েছিল। তারপর থেকে আমি আর কোনো দিন উঠিনি। আমি উঠবো। তো কদিন আগে আমাকে একজন কমেন্ট করেছিলে যে সুভাষ মেলা কবে বসবে। এখন কিন্তু পুরো দমে বসে গেছে। হ্যাঁ, তো তোমরা আসতেই পারো যে কোনো সময়। এত বড় মেলা হয় যে ঘুরে শেষ করতে পারবে না। কত ধরনের খাবার, কত কিছু যে আছে। এবারে তো আরও অনেক বড় বসেছে মেলা, মানে অনেক ভ্যারাইটি বসেছে মেলাতে, দেখলাম কত ধরনের খাবার। কিন্তু আমরা তো আজকে কোনো কিছুই খাবো না, কারণ আজকে তো পুরোটাই নিরামিষ ছিল। এমনি রয়েছে ভেজ খাবার দাবার পাওয়া যাচ্ছে, কিন্তু তবুও বাইরে যেদিন আমি কখনো, মানে যেদিন খাবার নিরামিষ খাবার থাকে সেদিন বাইরের খাবার একেবারেই অ্যাভয়েড করি। তো এই দেখো এখানে তো ওই 20 টাকা, তারপরে 30 টাকা যে স্টলগুলো থাকে সেগুলো তো আছেই, কিন্তু সেগুলো এখন আর সেরকমভাবে কিছু কিনতে লাগে না। একটা সময় খুব ক্রেজ ছিল ছোটো ছোটো জিনিসগুলো কেনা, এখন মানে আছে এরকম, আর কিছু কিনতে লাগে না, সবই আছে মনে হয়। আর কত ধরনের যে বাচ্চাদের ওই চড়ার জিনিসগুলো, আর সেই হারে বাচ্চাগুলো বিরক্ত করে, এই চড়বো ওই চড়বো করতে থাকে। তো আয়ুষ্মান এখন বেশ বড় হয়ে গেছে। আগে তো ছোটোবেলায় সার্কেল যে গাড়িগুলো থাকতো, একটা চড়ার পর বলতো আবার একটা চড়বো। তারপরে এই যে ঘর সাজাবার অনেক সুন্দর সুন্দর জিনিস, জানো তো, উপরেটা যদি আমার হয়ে যেত কিচেন টিচেনগুলো, কিছু কেনা যেত। পাপা এনে সব এগলেস কেক, কোনটা খাবে? কত করে? 35 ব্লুবেরি, পাইনাপল 35, এটা রসমালাই 40, এটাও চকলেট ট্রাফল 40। এখানে আছে ম্যাঙ্গো চকলেট আছে, কোনটা খাবি? খাবেন তো? হ্যাঁ খাবে। আচ্ছা, এটা হচ্ছে, এই দুটো হচ্ছে 100
100, একটা হচ্ছে 100, এটা 50। ঠিক আছে, একটা এটাই দিন। এই যেখান থেকে আমি গয়না বড়ি নিলাম 80 টাকা করে। কেন? এটা 80, এটা 50। তোমরা যারা আসবে, গয়না বড়ি তো সচরাচর পাওয়া যায় না আমাদের এখানে, নিতে পারবে। আর বাবা সোটার দোকানে কি ভিড়! আর যে কেকটা দেখালাম কেকটাও খুব টেস্টি। এই যে আয়ুষ্মানের বনু, দেখি আয়ুষ্মানের, ওরে বাবা জ্যাজার কোলে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি জ্যাজার কোলে উঠেছে নাকি? বল সোনা দেবে, সোনা। এইসব ইমিটেশন করি না আমি। সোনার দুল দেবে, বলে দাও। একবারে বিয়ের জন্য মানে 20 মাস চলছে। বলে বিয়ের কথা চিন্তা করছে এখনই। কি অবস্থা! বাবু এই এলাম ইয়ে থেকে, মেলা থেকে একটা জিনিস দেখাই। মেলা, এটা কিন্তু মেলা থেকে কিনিনি, এটা আমাদের নিয়ারেস্ট একটা দোকান ছিল ভালো, যেটা বাসনের দোকান, ওখান থেকে নিয়েছি। কারণ মেলাগুলো না ভীষণ হালকা। এটার দাম নিয়েছে 142 টাকা। এটা কিন্তু যতটা বড় লাগছে ততটা বড় নয়, একদমই ছোট হাঁড়িটা, একদম পুচকু। এই ধরো আমাদের না খুব বেশি তো ভাত আমরা খাই না, একদমই অল্প ভাত খাই, তো সেই জন্য একটা ছোট্ট হাঁড়ি। এটা ঢাকনা নিয়ে নিই, দেখি আমার ঢাকনার সাথে কিছু ম্যাচ হবে কিনা, সেই বুঝে। হ্যাঁ হয়ে যাচ্ছে, দেখো শুধুমাত্র ঢাকনা কিনিনি, একটা অ্যালুমিনিয়ামের ঢাকনা আছে, দুধের যে অ্যালুমিনিয়ামের ঢাকনা ওটা আছে, পারফেক্টই হয়ে যাচ্ছে। শুধু শুধু মানে ঢাকনাটা কিনলাম না, কারণ ওখানে অ্যালুমিনিয়াম এত ভালো না, এটা দামটাও আছে, ওই জন্য এইটুকু হাঁড়িটা 142 টাকা নিয়েছে। আর ওখানে 80 টাকা 90 টাকায় মেলায় হাঁড়ি পাচ্ছে একদম হালকা, ওগুলো ভালো হয় না। তো আর একটা জিনিস কিনেছি, দেখাই তোমাদের। এখন জানো কি বানাবো? এখন বানাবো পিস পোলাও। পিস পোলাও না, মানে পোলাও ঠিক নয়, এটা ফ্রাইড রাইসের মতন করে বানাচ্ছি, মটর পোলাও বা পিস পোলাও বলতে পারো। ওই দেরাদুন রাইস আমি নাফিজের নিয়েছি, তোমরা যে কোনো দেরাদুন রাইস নিতে পারো। আমি বসিয়ে দিয়েছি, ভিজিয়ে রেখে গেছিলাম চালটা, এসেই বসিয়ে দিই। মানে আমার 9:30 বেজে গেছে, আসলে খুব খিদে পেয়ে গেছে। তো এই পোলাও করব আর পনির করব, পুরোটাই নিরামিষ ভাবেই করব। আর যেটা কিনেছি দেখাই একটা, এই যে এটা কেনার অনেকদিন ধরে ইচ্ছা ছিল, এই যে এইটা সবজি কাটার, এটা একটা কিনে নিলাম। কি বলতো, ওই আলু টালু মাঝে এটা সবসময় ব্যবহার করবো না, ধরো চট করে আলুটা ভাজতে হবে, তখনই এটা ব্যবহার করব আর কি। সবাই দেখি খুব রাখে কিচেনে, বললাম অনেকদিন, অনেক পুরনো এটা, মানে আমি আগেও দেখেছি। তো এইটা একটা কিনা। আর একটা ভালো জিনিস কিনেছি, কারণ সচরাচর পাওয়া যায় না এগুলো মেলা টেলা ছাড়া। এই যে গয়না বড়ি, পোস্ত দেওয়া থাকে, পোস্ত আর একদম দেখাই যাচ্ছে পুরো পোস্ত আর বিউলির ডাল, গয়না বড়ি। মেদিনীপুর, বালিচক ওইসব জায়গায় না হাতে বানায়, তো এই ভেজে খাওয়ার জন্য এগুলো নিলাম ডালের সাথে। 2 প্যাকেট গয়না বড়ি নিয়েছি। মেলাতে একটু দামটা বেশি নেয়, বললো তো, বলে আমরা কিন্তু ওইগুলো বাইরে 60 টাকা করে 50 টাকা করেও বিক্রি করি, কিন্তু মেলাতে তো আমাদের টাকা দিতে হয়, এখানে একটু বেশি না হলে হয় না। হ্যাঁ সে তো অবশ্যই। তো এই কিনেছি। আয়ুষ্মান তো বন্দুক চেয়ে করে, হ্যাঁ খাইনি সেরকম কিছুই, ওই কি খেলাম জানো শুধু, ও আয়ুষ্মান খেলো হচ্ছে চকলেট কেক, এগলেস, ওগুলো সবই ছিল। আমি বলেই নিয়েছি যে এগলেস ছাড়া কিন্তু আমরা খাবো না আজকে, তো এটা খেলো। আর চলো এগুলো থাক, পরে ধুয়ে ধায়ে নেবো। কোনো কোনো সময় স্পেশাল ডেগুলোকে নিজের মতন করে স্পেশাল করে নিতে হয়, কারণ দেখলেই তো সকাল থেকে হাজব্যান্ড বলতে গেলে ঘরে ছিলই না, নিজে পুরোটাই সব কিছু বলতে গেলে একা হাতেই করেছি। তাই সেইভাবে যে সবসময় স্পেশাল ডে খুব বড় করে কিছু করতে পারি বা পেরেছি তা নয়, তবে যখন যেমন তখন তেমন, যখন যেমন পরিস্থিতি তখন ঠিক সেইভাবেই করে নিই। যাই হোক, সকালবেলা যে মেনুটা করার কথা ছিল সেটা করতে পারিনি, তাই রাত্রিবেলা সেটাই হবে। আর আজকে যে পাত্রে আমি রান্নাটা করব সেটা হচ্ছে এই 11-র 28 সেন্টিমিটার বিরিয়ানি পট।
বেশ কিছুদিন আগে তোমাদের আমি একটা 4 কুকওয়্যার সেট শেয়ার করেছিলাম জানো তো, এগারোর। তার মধ্যে এটা একটা ছিল। আমি বলেছিলাম যে যদি কখনো বিরিয়ানি করি বা ফ্রাইড রাইস করি তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। এত ননস্টিকের বাসনপত্র ইউজ করেছি, কিন্তু তার মধ্যে এগারোর ননস্টিকের যে কটা বাসন আমি ব্যবহার করলাম প্রত্যেকটা সত্যি বলতে কি ননস্টিকেরই কাজ করে। মিনিমাম তেলে আমি এখানে রান্না করতে পেরেছি, তোমাদের সামনেই সেটা প্রুফ আমি করে দেবো। আর ততটাই টেস্টি হয়, কিন্তু যে কম তেলে রান্না করছি বলে টেস্টের কোনো ফারাক হচ্ছে তা নয়। একটা গ্লাস লিড পাচ্ছি, আর এই কুকওয়্যার সেটগুলো না এত সুন্দরভাবে একদম ফ্ল্যাট বটম, যেটা তোমার মানে একদম চারিদিক থেকে ইভেনলি পুরো হিটটা আসবে, যার ফলে কি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। আর এগুলো তো ইন্ডাকশন বেস, মানে তুমি ইন্ডাকশনেও করতে পারবে, গ্যাস ওভেনেও করতে পারবে। লো ফ্লেমে তুমি রান্নাটা খুব ঝটপট করে নিতে পারবে। আর সব থেকে ওই যে বললাম খুব কম তেলে তুমি রান্না করতে পারবে। আর ননস্টিকের যে PFOA ফ্রি প্যান তো এটা, যার ফলে কি যে ক্ষতিকর ব্যাপারটা থাকে সেটাও কিন্তু এই বাসনের ক্ষেত্রে হচ্ছে না। এছাড়া এটা কিন্তু এর মধ্যে বিরিয়ানি করতে পারো, 1 পট মিল যেগুলো থাকে একসঙ্গে রাইস পোলাও সব কিছু করে নিতে পারো, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। খালি উডেন স্প্যাচুলা এতে ইউজ করলে অনেক দিন জিনিসটা ভালো থাকবে। আর এটা কিন্তু কাস্ট অ্যালুমিনিয়াম বডি দিয়ে তৈরি আর ননস্টিক কোটেড গ্রানাইট ফিনিশ। তো বুঝতেই পারছো জিনিসটা দেখতে যতটা স্টাইলিশ, রান্না করতেও কিন্তু ঠিক ততটাই সুবিধাজনক। তো কত কম তেল আমি এখানে নিয়ে নিলাম, হয়তো হাফ চামচের মতন তেল নিয়েছি। তার মধ্যে পনিরগুলো দিয়ে, পনির এমনিতে জানোই তো ভাজতে গেলে কত সমস্যা হয়। আমি যখন অন্যান্য কড়াই ব্যবহার করেছি, পনির ভাজবার সময় দিতে গিয়ে আমার মানে পনির ভাজতে গিয়ে মনে হয় যে ইস না ভেজে কাঁচাটা করলেই মনে হয় ভালো হতো, এমন স্টিক হয়ে যেত, অর্ধেক পনির কড়াইতে লেগে থাকে। তো তার একটা এই ধরনের বাসন যদি কারো না থাকে সেক্ষেত্রে কি করবে বলো তো, একদম রুম টেম্পারেচারে এনে তারপরে পনির ভাজবে, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবিধা হয়। তো এরপরে আমি যেহেতু এখানে পিস পোলাও করব পনির দিয়ে, তো দিয়ে দিলাম এখানে 1 চামচের থেকে একটু বেশি, হয়তো ধরো 1.5 চামচ মতন ঘরে বানানো দেশি ঘি। আর তার মধ্যে এখানে আমি মশলা হিসেবে দিচ্ছি জায়ফল, জয়িত্রী, একটু হাতে মানে হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছিলাম, 2টো মাত্র এলাচ এখানে ফাটিয়ে দিয়ে দিলাম। এটা তুমি একবারে ওই জায়ফল জয়িত্রীর মধ্যে মশলাটা করে নিতে পারো, তাতেও অসুবিধা নেই। কিন্তু আমি খুব ঝটপট করছি, তো মেলা থেকে এসেছি তখন কটা বাজে জানো, রাত্রি 9:30। এসেই আমি ঝটপট করে বসিয়ে দিয়েছিলাম। তো এখানে পিসগুলোকেও সেদ্ধ করে নিয়েছি আলাদা করে, না হলে কিন্তু পোলাওয়ের মধ্যে মটরের একটা গন্ধ চলে যাবে, পিস পোলাওটা কিন্তু ভালো লাগবে না খেতে। আমি এখানে দেরাদুন রাইস নিয়েছি, তোমরা কিন্তু গোবিন্দভোগ চাল নিতে পারো, কিন্তু আমার এই পিস পোলাওয়ের ক্ষেত্রে এই চালটাই বেশি ভালো লাগে। প্রথমে হাফ দিলাম ভাত আমি কিন্তু বানিয়ে রেখে দিয়েছিলাম। প্রথমে হাফ ভাত দিয়ে নুন চিনি দিয়ে আবার কিছুটা মশলা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে আবার যে বাকি ভাতটা ছিল সেটাকে অ্যাড করে দিয়ে অল্প নুন আর চিনি একসঙ্গে মিক্স করে এটাকে আমি ভেজে নেব। এরপরে পনিরগুলো তো তুলে রেখেছিলাম ভেজে, ওটাকে আরও ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছিলাম, নিয়ে আমি এখানে পুরো বাকি যে মশলাটুকু ছিল সেগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তাহলে বুঝতে পারছো তো কত তেল কম, মানে কত কম তেলে আমি এই রান্নাটা করেছি, কিন্তু এতটুকু না রাইসগুলো ভেঙে যাবে আর না কোনো অংশে খেতে খারাপ হয়েছিল। বরঞ্চ আমার ঘরে আমার হাজব্যান্ড আমার ছেলে দুজনেই বলেছে যে অনুষ্ঠান বাড়ির যে পোলাও হয় সেই পোলাওকেও হার মানিয়েছে। তো লাস্টে আবার 1 চামচ ওপর দিয়ে তেল, মানে একদম অল্প সামান্য কিন্তু ঘি ছড়িয়ে দিয়েছি গন্ধের জন্য। ঘরে বানানো দেশি ঘিয়ের গন্ধের কোনো তুলনাই হয় না। আর কিভাবে আমি ঘি বানাই সেই রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। তো এই দেখো এরপরে আমি বানাবো হচ্ছে খুবই কম তেল মশলার মধ্যে পনির, মানে মালাই পনির, মটর পনির বলতে পারো, যেটা ইচ্ছা, নিরামিষ করে মটর পনির মালাই দিয়ে বানাচ্ছি। কোনো বাটার ইউজ করব না, কোনো ঘি ইউজ করব না, সিম্পল কয়েক ফোঁটা সাদা তেল দিয়েছি, তার মধ্যে আবার পনিরগুলো ভেজে নিলাম। অনেকে কিন্তু ভাজা পনির পছন্দ করো না, তারা ভাজবে না, তারা সম্পূর্ণ কাঁচা দিতে পারো। আমি আবার পনির ভাজা ভীষণ পছন্দ করি। এই যে পনির দেখবো আমাদের প্রত্যেকের এলাকাতে না একটা স্পেশাল দোকান থাকে, ওই দোকানের পনিরটা ভালো হয়, ওই দোকানের মাছটা ভালো হয়, তেমনি আমাদের বাজারেও আছে। তো সেই দোকানেরই পনির আনি, এগুলো কিন্তু মিষ্টির দোকানের পনির নয়। ক্রিম পনির, অপূর্ব টেস্ট, অপূর্ব, আমি বলে বোঝাতে পারবো না আজকের পনিরটা কি ভালো ছিল, পুরো ফ্রেশ একদম, যার ফলে রান্নাটা আরও ভালো হয়ে যায়, সত্যি কথা বলতে কি, জিনিস যদি ভালো হয়। আর এদিকে পনির ভাজি আর ওই সাইডে টমেটোগুলো দিয়ে দিয়েছি গলবার জন্য। তো ওদিকে টমেটো গলছে, মানে বেশ অনেকটাই গলে গেছে, যেহেতু খুব কম তেলে করছি বুঝতেই পারছো। এটাও কিন্তু এগারোর একটা ননস্টিক কড়াই, প্রত্যেকটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু এই এগারোর ননস্টিক কড়াইগুলোর পেছনে ইনভেস্ট করতে পারো।
এখানে মশলা আমি দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু যেহেতু মিক্সিতে পেস্ট করব তাই গোটা গোটাই দিয়ে দিচ্ছি, কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। টমেটো দিয়েছি, 4-5টা কাজু বাদাম দিয়েছি, একেবারে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, আর তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। ভুলেও কিন্তু এখানে জিরের গুঁড়ো দেবে না, জিরের গুঁড়ো দিলে কিন্তু স্বাদ একেবারে নষ্ট হয়ে যাবে। তো এই যে মিক্সিতে এখন এটা দিয়ে দিচ্ছি, আর যেহেতু আমি এর মধ্যে ঠান্ডা দই দেবো তাই গরম গরম দিয়ে দিলাম আর কি, ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে দই দিচ্ছি এখানে। কিন্তু যদি তোমরা দই না দাও বা দইটা যদি নর্মাল টেম্পারেচারে থাকে তাহলে কিন্তু মশলাটাকে ঠান্ডা করে নিও অবশ্যই, কারণ গরম দিয়ে একদম মিক্সি ঘুরিও না, বিপদ হয়ে যাবে। তারপর দেখো আবার 1/2 চামচ মতন আমি এখানে তেল দিলাম। তেলটা না দিলে কিন্তু কিছুই হতো না, তেল না দিয়েও এখানে করা যেত, কিন্তু ওই মশলাটা একটু কষাবো। আর এখন শুধু পেস্টটা দিয়ে দিয়েছি। যারা গোটা গরম মশলা ওই পেস্ট করবার সময় দেবে না তারা এই সময় ফোড়ন দিতে পারো, তবে আমি একেবারে পেস্ট করে নিই, তাতে স্বাদটা ভালো আসে। দিয়ে এখন এটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না হালকা হালকা করে তেল ছেড়ে যাবে। তো আমি এখানে না প্রথমে শুকনো লঙ্কার গুঁড়োটা দিইনি, মানে স্কিপ করে গেছিলাম পুরো, ভাবলাম দেখি একটু সাদা সাদা হয় কিনা, কিন্তু যেহেতু হলুদ দিয়েছি সাদা তো হবে না, তো ওই জন্য কালারটা খুব একটা ভালো লাগছিল না। যদিও যদি তুমি মালাই পানির করো, মালাই মটর পানির, তাহলে একটু সাদা সাদা করাই ভালো। তো এদিকে সেদ্ধ করা মটরটাও অ্যাড করে দিলাম আমি পিস পোলাওয়ের জন্য, আর এই পনিরের জন্য একসাথে কিন্তু মটরগুলো সেদ্ধ করে নিয়েছি। এবারে প্রচুর মটরশুঁটিকে একদম কাজে লাগিয়েছি, যেরকম এবারে ফলন হয়েছিল মটরশুঁটির, মানুষ মনে এবার খেয়েওছে প্রচুর। তো এবার পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে দেখো, টেক্সচার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। তো কোয়ান্টিটিটাও বেশ অন্যরকম গ্রেভি হয়েছে। তো নিরামিষভাবে করলেও কিন্তু গ্রেভি কোনো অংশে কম হয়নি, দেখছো তো। এরপর এর মধ্যে আমি গরম জল অ্যাড করব অবশ্যই। গরম জলটা দিয়ে কিছুক্ষণ কিন্তু এটাকে খুব ভালো করে আগে ফুটিয়ে নেব, হ্যাঁ। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পনিরগুলো, দিয়ে এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, ঢেকে খুব ভালো করে ফুটতে দেবো। যতক্ষণ না ভালো করে ফুটছে মিনিট 3 ধরে, ততক্ষণ কিন্তু ঢাকনা খুলবো না। এখন মালাইটা দেবো, তোমরা চাইলে কিন্তু ফ্রেশ ক্রিম দিতে পারো, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। আমার তো ঘরে সবসময় জানো মালাই স্টোর করাই থাকে, কিন্তু যেটা ভুল করেছি সেটা হচ্ছে আগের থেকে আমি মালাইটা বের করে রাখিনি। বিকেলবেলাও দুধ গরম করবার সময় তারপরে এখান থেকে সর উঠেছিল, সেটাকে এবার ফ্রিজে স্টোর করে দিয়েছি, কিন্তু ভুলেই গেছিলাম আর কি। আগের থেকে বের করে রাখলে ভালো হতো, তাও যেটুকু পারলাম চামচে করে খুঁটে খুঁটে বার করেছি, অনেকটাই পেরেছি। তো এই হচ্ছে ব্যাপার। আমি কোন বাজারের থেকে কেনা কোন দুধের মালাই দিয়ে ঘি বানাই সমস্ত কিছু ডিটেল কিন্তু আমার শেয়ার করা আছে, তোমরা চ্যানেল ভিজিট করলে অনেক কিছুই পেয়ে যাবে। তো হয়ে গেল, এখানে মালাইটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তোমরা এর মধ্যে কিন্তু কসুরি মেথি অ্যাড করতে পারো, আমি আর আলাদা করে দিইনি, মালাইয়ের একটা আলাদা গন্ধ থাকে। তো এসে তো বললামই তোমাদের বেশ কিছু বাসন বেসিনে অলরেডি ছিল, সেগুলোকে সব ধুলাম, তখন আর ক্যামেরা ফিট করিনি। ভাবলাম আগে বাসনগুলো ধুয়ে নিই, কিচেনটাকে একটু ফাঁকা ফাঁকা করে নিই, আবার সেই জন্য ক্যামেরাটাকে এখানে সেট করলাম। করে যে কটা আর বাসন আছে, যে কটা কি আমরা বলি, যে কটা এত বাসন বেরোয়, আমার তো প্রচুর বাসন বেরোয়। জানি না অনেকে কী করে অল্প বাসনে রান্নাবান্না সেরে নেয়, আমার তো একটা ভাত করি, একটার মধ্যে ঝাড়ি, অনেক গুছিয়ে গাছিয়ে করতে গেলে অনেক বাসন বেরিয়ে যায়। আর নিজে ধুই তো অসুবিধা হয় না, অত টেনশন থাকে না যে এত বাসন ধুলে কেউ রাগ করতে পারে, কারণ এই এক্সপিরিয়েন্স আমার আছে। তো হয়ে গেছে, ওই দিকের কাউন্টারটা ক্লিন করে নিয়েছি, এখন এই দিকের গ্যাস ওভেনটাও মুছে দেবো একেবারে, তারপরে আমরা খেতে বসে যাব। আমি কিন্তু তোমরা জানোই এভরিডে যখনই রাত্রি হোক বা দুপুর হোক, আমি যেই রান্না হয়ে যায় একবার করে কাপড় বুলিয়ে নিই, তারপরে ডিপ ক্লিন যেমন করবা সেরকম করি। তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। 10:30টার মধ্যে রান্নাটা আমার হয়ে গেছিলো। অন্যদিন আরও তাড়াতাড়ি হয়ে যায়, বেরোলে যা হয়। আর মেলা ঘুরতে গেলে, যদি তোমরা কখনো নেতাজি সুভাষ মেলায় আসো, তোমরা বুঝতে পারবে যে কতটা টাইম লাগে। এদিকের ফ্রাইড রাইস হয়ে গেছে, পিস পোলাও আর কি, আর এইদিকে হয়ে গেছে আমাদের যে গ্রেভিটা পনিরের। তো এই যে এদিকে এখন এগুলোকে নিয়ে ঘরে চলে গেছি। আর জানো তো এত ঝরঝরে পোলাওটা হয়েছিল, তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো। আমি ওপর থেকে একটু কিশমিশ দিয়ে দিয়েছিলাম, পরে চাইলে এর মধ্যে কাজুও দিতে পারো, আমার কাছে কাজুটা বাড়ন্ত ছিল, তো সেই জন্য একদম অল্প ছিল। ঘরে তো পুরো সব কিছু ফাঁকা করে দিতে নেই, ওই জন্য গ্রেভিতে 4-5টা দিয়েছিলাম, আর হয়তো 3-4টেই ছিল, তো সেই জন্য ওটা রেখে দিয়েছিলাম। আর আয়ুষ্মানের বাবাকে বেড়ে দিয়েছি। ফ্রাইড রাইসের হাতাটা আনতে এনেছিলাম, আর পনিরের হাতাটা আনতে ভুলে গেছি, তাই চামচ দিয়ে ওদেরকে সার্ভ করে দিয়েছি। তো রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু তেল ঘি নিজের মতন করে ব্যবহার করতেই পারো। আজকের মতন বিদায় নিলাম, টাটা।